যে জায়গাগুলো আপাতত ব্রেনের কোনো কাজ নেই বা ব্রেনের যে রিজিয়নগুলো, বডির যে রিজিয়নগুলোকে কন্ট্রোল করছে, যাদের কোনো এই মুহূর্তে সেরকম বেঁচে থাকার জন্য ভাইটাল ফাংশন নেই, সেই জায়গাগুলো অফ করে দেয়। যেই তুমি কার্বন ডাইঅক্সাইডকে এলিমিনেট করবে, হিমোগ্লোবিন হ্যাজ নো আদার অপশন বাট টু হোল্ড হ্যান্ডস উইথ অক্সিজেন। ইনহেলেশনকে যেই সুইচ অফ করবে, তার ফলে অটোমেটিক্যালি বডি থেকে কি হবে, এক্সহেলেশন হবে, এক্সহেলেশন হবে। ঠিক আছে, নর্মালি তখন বডি থেকে অটোমেটিক্যালি কি হবে ভাই, এক্সহেলেশন হবে। এক্সহেলেশন হওয়ার ফলে কি হবে, ব্রঙ্কিওলস গুলো আবার আগের পজিশনে ফিরে আসবে। এবার কন্ট্রোল, এই যে পালমোনারি ভেন্টিলেশন, এত কাণ্ড, এটা কন্ট্রোল তো কেউ করবে। এত বড় অনুষ্ঠান যখন হচ্ছে, তখন নিশ্চয়ই তার একটা অর্গানাইজার থাকবে। এই যে শীতকাল গেল, প্রচুর ভালো ভালো শিল্পীদের লাইভ শো ফাংশন তোমরা অনেকেই দেখেছো, হয় সশরীরে নয় অনলাইন, মোদ্দা কথা দেখেছো। তো কেউ না কেউ তো সংগঠিত করেছে অনুষ্ঠানটা, তাই না? কেউ না কেউ করেছে, সেটা ছাড়া তো হবে না। এই যে তোমার পালমোনারি ভেন্টিলেশনের মতো একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যার উপরে তোমার বাঁচা মরা নির্ভর করছে, তার তো একটা রেগুলেটিং মেকানিজম থাকবে। তাহলে রেগুলেশন, হ্যাঁ, রেগুলেশন ভাই 3 রকমের হয় তোমার পালমোনারি ভেন্টিলেশনের। কিরকম হয়? ফার্স্ট হচ্ছে নিউরাল, আমি একে একে আসবো। হ্যাঁ, নিউরাল মানে ডান থ্রু দ্য নার্ভাস সিস্টেম। কোন নার্ভাস সিস্টেম ভাই? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সিএনএস। সিএনএস এর কারা? ছবি আঁকি, ঠিক আছে, একটা ছবি আঁকলাম আমি। এই রিজিয়নটা হচ্ছে পন্স, পন্স ভ্যারোলি। আমি শুধু পন্স লিখলাম, তোমরা জানো পুরোটা পন্স ভ্যারোলি, আমি শুধু পন্স লিখলাম। ঠিক আছে, আর এই অংশটা হচ্ছে আমাদের মেডুলা অবলঙ্গেটা। এই দুই ভদ্রলোক আমাদের শ্বাস প্রশ্বাসকে কন্ট্রোল করে। কিভাবে? এই যে 4টে ডট দিয়েছি, 4টে ডটের 4টা নাম আছে। এই ডটটার নাম হচ্ছে নিউমোট্যাক্সিস সেন্টার বা নিউমোট্যাকটিক সেন্টার, নিউমোট্যাক্সিক বলেই ভালো, নিউমোট্যাক্সিক সেন্টার অফ পন্স ভ্যারিওলি। আর এইটা হচ্ছে অ্যাপনিউস্টিক সেন্টার। অ্যাপনিউস্টিক সেন্টার, এই অ্যাপনিউস্টিক সেন্টারটা অতটা ইম্পর্টেন্ট নয় তোমাদের জন্য, সিলেবাসে উনি, বাট এই নিউমোট্যাক্সিক সেন্টারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রিজন অফ ইউর ব্রেন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন অফ ইউর ব্রেন। কেন ব্রেন ভাই? পন্স আর মেডালা তো হাইন্ড ব্রেনের অংশ, তাই না? তো হাইন্ড ব্রেনের অংশ, তোমার হাইন্ড ব্রেন তোমার রেসপিরেটরি কন্ট্রোলের সেন্টার। হাইন্ড ব্রেনের মধ্যে যে পন্স ভ্যারিওলি, তার মধ্যে যে নিউমোট্যাক্সিক সেন্টার আছে, এটাই হচ্ছে মোস্ট ভাইটাল রিজিয়ন অফ কন্ট্রোলিং দ্য রেসপিরেশন বা ব্রিথিং বা পালমোনারি ভেন্টিলেশন অফ ইউর বডি। কিভাবে কন্ট্রোল করে? এই নিউমোট্যাক্সিক সেন্টারটাকে বলা হয় যে অফ সুইচ ফর ইনহেলেশন। অফ সুইচ ফর ইনহেলেশন মানে কি? এই ইনহেলেশনকে অফ করে দেয় এবং এক্সহেলেশনকে প্রমোট করে। কিভাবে? কিভাবে সেটা আমরা মেকানিক্যাল কন্ট্রোলে পড়বো। বেসিক্যালি দেখবে, তুমি নিঃশ্বাস যদি নাও,
তোমাকে নিঃশ্বাস ছাড়ার জন্য ভাবতে হচ্ছে না, নর্মালি তুমি নিঃশ্বাস ছাড়ছো উইদাউট এনি থট। ঠিক আছে? কেন? তার কারণ এই নিউমোট্যাক্সিক সেন্টার বলছে যে না, তুমি যথেষ্ট এয়ার ইনহেল করেছো, আর দরকার নেই, এবার এক্সহেল করো। তাই ইনহেলেশনকে বন্ধ করে দেয়, তাই অফ সুইচ অফ ইনহেলেশন, এবং এক্সহেলেশনকে প্রমোট করে, তোমার বডি থেকে হাওয়া বার করে দেয়। অ্যাপনিউস্টিক সেন্টারটা কিছুই না, অ্যাপনিউস্টিক সেন্টারটা হচ্ছে যে ইট সেন্সেস যে তোমার ব্রেনের মধ্যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের লেভেলটা ঠিক আছে কিনা। ব্রেনে অক্সিজেন লেভেল ফল করলে এই ব্রেনকে অফ করে দেয়। ঠিক আছে? ব্রেনের মধ্যে অক্সিজেন স্যাচুরেশন যদি ফল করে, এই ব্রেনের কিছু কিছু সেন্টারকে, যে জায়গাগুলো আপাতত ব্রেনের কোনো কাজ নেই, বা ব্রেনের যে রিজিয়নগুলো, বডির যে রিজিয়নগুলোকে কন্ট্রোল করছে, যাদের কোনো এই মুহূর্তে সেরকম বেঁচে থাকার জন্য ভাইটাল ফাংশন নেই, সেই জায়গাগুলো অফ করে দেয়, যাকে অ্যাপনিয়া বলা হয়। ঠিক আছে? তো এই অ্যাপনিউস্টিক সেন্টার এটা করে। মেডালাতে কি আছে? মেডালাতে এই এই জায়গাটাকে বলা হয় ডরসাল ইন্সপিরেটরি গ্যাপ, আর এই রিজিয়নটাকে বলা হয় ভেন্ট্রাল রেসপিরেটরি গ্যাপ। এই ভেন্ট্রাল রেসপিরেটরি গ্যাপটা বোথ ইনহেলেশন প্লাস এক্সহেলেশন এই দুটোকেই কন্ট্রোল করে। টু বি ভেরি স্পেসিফিক, এই ভেন্ট্রাল রেসপিরেটরি গ্যাপটা আইআরভি প্লাস ইআরভি এই দুজনকেই কন্ট্রোল করে। মানে তোমার আইআরভি টোটাল ইন্সপিরেটরি ক্যাপাসিটি, আর টোটাল এক্সপিরেটরি ক্যাপাসিটির যে গল্পটা, মানে আইআরভি কতটা তুমি নিতে পারবে বা ইআরভি কতটা তুমি বাইরে বার করতে পারবে, সেই জিনিসটা কিন্তু এই ভেন্ট্রাল রেসপিরেটরি গ্যাপ অফ মিডল অবলঙ্গিটা কন্ট্রোল করে। তো এই হচ্ছে তোমার নিউরাল কন্ট্রোল, ঠিক আছে, অফ পালমোনারি ভেন্টিলেশন। নিউরাল কন্ট্রোল অফ পালমোনারি ভেন্টিলেশন বেসিক্যালি তোমার সিএনএস, আরো স্পেসিফিক্যালি বলতে গেলে তোমার হাইন্ড ব্রেন করে। হাইন্ড ব্রেন করে। হাইন্ড ব্রেনের মধ্যে এই পন্স ভ্যারিওলি আর মিডল অবলঙ্গিটা, এই দুই ভদ্রলোক বসে বসে এই কাজগুলো করছে। তাহলে নিউরাল বোঝা গেল। নেক্সট হচ্ছে কেমিক্যাল। কেমিক্যাল, কেমিক্যাল কন্ট্রোল দুটো কেমিক্যাল কন্ট্রোল করে, একটা হচ্ছে CO2 লেভেলস, এটা হচ্ছে CO2 কনসেন্ট্রেশন, আর H+ আয়ন কনসেন্ট্রেশন। এই দুই ভদ্রলোক তোমার কেমিক্যাল। ঠিক আছে? যদি যদি CO2 প্লাস H+, আমি থার্ড ব্র্যাকেট দিয়ে কনসেন্ট্রেশন বোঝালাম, ঠিক আছে, এই দুজনের কনসেন্ট্রেশন যদি বেড়ে যায়, তখন কি হবে? ব্রিদিং রেটও বাড়বে। ব্রিদিং রেটও বাড়বে। আর যদি উল্টোটা হয়, মানে CO2 প্লাস H+ আয়নসের কনসেন্ট্রেশন যদি কমে যায়, তাহলে ব্রিদিং রেটও কমবে। ব্রিদিং রেটও কমবে। তাহলে আমি বলতে পারি এই দুজনের কনসেন্ট্রেশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ব্রিদিং রেট। বলতেই পারি তো? বলতেই পারি না যে CO2 কনসেন্ট্রেশন আর H+ আয়ন কনসেন্ট্রেশন ইন ব্লাড কোথায় ভাই? কোথায় এই দুজনের কনসেন্ট্রেশন? কোথায়? ইন ব্লাড। ঠিক আছে? যদি বেড়ে যায় বা কমে যায়, তাহলে ব্রিদিং রেটও বাড়বে বা কমবে। ঠিক আছে? তাহলে ডিরেক্টলি প্রপোর্শনাল টু ব্রিদিং রেট হচ্ছে CO2 কনসেন্ট্রেশন আর H+ কনসেন্ট্রেশন ইন ব্লাড। আচ্ছা, তাহলে কেমিক্যাল কন্ট্রোল থেকে আমরা একটা জিনিস কিন্তু বুঝতে পারলাম, কি বলতে পারবে? খুব সহজ, যে ব্রিদিং রেটের সাথে অক্সিজেন লেভেলের কোনো সম্পর্ক নেই।
তোমার বডিতে অক্সিজেন স্যাচুরেশন মেনটেন করার জন্য ব্রিদিং রেটের কোনো ব্যাপার নেই, কার্বন ডাইঅক্সাইডকে মেনটেন করার মানে এলিমিনেট করার জন্যই তোমার ব্রিদিং রেটের গল্পটা আসছে। মানে তোমার বডিতে যখন কার্বন ডাইঅক্সাইড কম তখন ব্রিদিং কম হবে, তোমার বডিতে যখন কার্বন ডাইঅক্সাইড বেশি তখন তোমার ব্রিদিং বেশি হবে। ঠিক আছে, মানে কি তোমার কার্বন ডাইঅক্সাইডকে এলিমিনেট করার জন্য ব্রিদিং রেট চেঞ্জ হচ্ছে, অক্সিজেনকে ঢোকানোর জন্য ব্রিদিং রেট চেঞ্জ হচ্ছে না। তাহলে ইনটেক অফ অক্সিজেন বা অক্সিজেন কনসেন্ট্রেশন প্লেজ 0 to little role in the breathing rate of your body। তো অক্সিজেন কনসেন্ট্রেশনের উপরে রেট অফ ব্রিদিং এর কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, লিটিল টু নো এফেক্ট অফ অক্সিজেন অন ব্রিদিং রেট। কেন? তার কারণ হচ্ছে তোমার হিমোগ্লোবিন, যেটা তোমার রেসপিরেটরি পিগমেন্ট, সে যখন রক্তে বেশি কার্বন ডাইঅক্সাইড, সে তখন কার্বন ডাইঅক্সাইডের হাত ধরেই ঘুরবে, অক্সিজেনের হাত ধরবে না। তাহলে অক্সিজেনের হাত ধরাতে গেলে কার্বন ডাইঅক্সাইডের সাথে হিমোগ্লোবিনের ব্রেকআপ করাতে হবে। তাহলে তুমি কার্বন ডাইঅক্সাইডকে কি করছো? এলিমিনেট করছো। যেই তুমি কার্বন ডাইঅক্সাইডকে এলিমিনেট করবে, হিমোগ্লোবিন হ্যাজ নো আদার অপশন বাট টু হোল্ড হ্যান্ডস উইথ অক্সিজেন। তাহলে তোমার কার্বন ডাইঅক্সাইড যদি শরীরে কমে যায় তাহলে তোমার বডিতে অটোমেটিক্যালি অক্সিজেন স্যাচুরেশন বেড়ে যাবে। আর তোমার শরীরে যদি কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন বেড়ে যায় তাহলে অটোমেটিক্যালি তোমার বডিতে অক্সিজেন স্যাচুরেশন কমবে। তাই কার্বন ডাইঅক্সাইড আর এই H+ আয়ন কনসেন্ট্রেশন এরাই কিন্তু তোমার আলটিমেটলি ব্রিদিং রেটকে কন্ট্রোল করছে, নট অক্সিজেন। ক্লিয়ার? H+ আয়নের রোলটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, যখন আমরা অ্যাকচুয়াল মেকানিজম অফ এক্সচেঞ্জ অফ গ্যাসটা পড়বো তখন আমরা আলোচনা করব। আমাদের চ্যাপ্টারটা কি ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাস, তো আজকে ব্রিদিংটা শেষ হবে, পরের দিন আমরা একটা ক্লাসে এক্সচেঞ্জ অফ গ্যাসটা কমপ্লিট করে গোটা চ্যাপ্টার এন্ড করে দেবো। তো নেক্সট ক্লাসে আমরা H+ আয়ন কনসেন্ট্রেশন নিয়ে দেখবো। আপাতত তোমরা এইটুকুই মনে রাখো, দিস ইজ দ্য কেমিক্যাল কন্ট্রোল অফ বা কেমিক্যাল রেগুলেশন অফ পালমোনারি ভেন্টিলেশন। লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমাদের আরেকটা রেগুলেটরি মেকানিজম আছে, সেটা আবার কি? সেটা হচ্ছে মেকানিক্যাল। সেটা হচ্ছে মেকানিক্যাল। এই মেকানিক্যাল রেগুলেশনটাকে আবিষ্কার করেছিলেন দুজন সায়েন্টিস্ট, তাদের নামেই এই মেকানিক্যাল রেগুলেশনটা। সেটা কি? হেরিং ব্রিউয়ার রিফ্লেক্স। মেকানিক্যাল রেগুলেশন অফ পালমোনারি ভেন্টিলেশনকে হেরিং ব্রিউয়ার রিফ্লেক্স বলে। হেরিং একজন সায়েন্টিস্ট, ব্রিউয়ারও তার কলিগ সায়েন্টিস্ট। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে যে ধরো তুমি যখন ইনহেল করছো, তোমার ধরো তোমার ব্রঙ্কিওলস গুলো এইরকম আছে। ঠিক আছে, কোন দিকে লিখি কোন দিকে লিখি, চলো এদিকে লিখি। তোমার ব্রঙ্কিওলস, ঠিক আছে, নর্মালি এরকম আছে। এরপরে তুমি কি করলে? ইনহেল করলে। ইনহেল করলে, ইনহেল করার জন্য এয়ার ঢুকলো, এয়ার ঢোকার পরে তোমার ব্রঙ্কিওলস গুলো একটু চওড়া হলো না? মানে কি হলো? তোমার ব্রঙ্কিওলস একটু স্ট্রেচড হলো। যেই যে ব্রঙ্কিওলস গুলো স্ট্রেচড হলো, এই যে ব্রঙ্কিওলস এর যে ওয়ালস গুলো আছে, এই যে ওয়ালসটা আছে ব্রঙ্কিওলের এইখানটা, এই ওয়ালস অফ দ্য ব্রঙ্কিওলে, এই ওয়ালস অফ দ্য ব্রঙ্কিওলে কি আছে জানো? এই ওয়ালস অফ দ্য ব্রঙ্কিওলে কিছু স্ট্রেচ রিসেপ্টরস আছে। স্ট্রেচ রিসেপ্টরস, ঠিক আছে। স্ট্রেচ কেন? ব্রঙ্কিওলস গুলো সরু ছিল, কোনো এয়ার নেই। এবার যখন তুমি ইনহেল করলে এয়ার ঢুকলো, তাহলে কি হলো? ব্রঙ্কিওলস গুলো এরকম সরু ছিল, এরকম চওড়া হয়ে গেল, মানে স্ট্রেচড হলো। ব্রঙ্কিওলস গুলো যে স্ট্রেচড হলো, এদের ওয়ালসে কি আছে? স্ট্রেচ রিসেপ্টরস আছে। এরা কিছুই না, এরা হচ্ছে নার্ভ এন্ডিংস। এর হচ্ছে নার্ভ এন্ডিংস। নার্ভ এন্ডিংস মানে হয় অ্যাক্সন টার্মিনালস বা ডেনড্রাইটিক টার্মিনালস। ঠিক আছে, তো এই স্ট্রেচ রিসেপ্টরস গুলো অ্যাক্টিভ হয়ে যায়, এবং এই স্ট্রেচ রিসেপ্টরস গুলো আমাদের ব্রেনের নিউমোট্যাক্সিক সেন্টার, যেটা পন্স ভ্যারিওলিতে আছে, সেখানে একটা ফিডব্যাক পাঠায়।
ফিডব্যাক পাঠায়। কি ফিডব্যাক পাঠায়? যে না, আমার ব্রঙ্কিওল গুলো ম্যাক্সিমালি স্ট্রেচড হয়ে গেছে, এর বেশি এরা আর স্ট্রেচড হতে পারবে না, এদেরকে আর স্ট্রেচ করা যাবে না। এরপরেও যদি তুমি ইনহেল করতে বলো বডিকে, তাহলে কি হবে? আরো বেশি ইনহেল করার ফলে, আরো বেশি এয়ার ঢোকার ফলে এই ব্রঙ্কিওলস গুলো ফার্দার স্ট্রেচড হবে, যার ফলে কি হবে? এই ব্রঙ্কিওলস গুলো রাপচার করে যাবে, ছিঁড়ে যাবে, কারণ এরা অলরেডি এদের ম্যাক্সিমাম স্ট্রেচিং লিমিট রিচ করে গেছে। দে হ্যাভ রিচড দেয়ার, আবার ফিজিক্সের ভাষায় বলছি, দে হ্যাভ রিচড দেয়ার ইলাস্টিক লিমিট। তো ইলাস্টিক লিমিটের ওপরেও যদি এদের ওপরে কোনো ডিফরমেশন হয়, ঠিক আছে, মানে কোনো স্ট্রেস বা স্ট্রেন যদি বাড়ে বিয়ন্ড ইটস ইলাস্টিক লিমিট, তার বাইরেও যদি এটা স্ট্রেচ করে, তাহলে কি হবে? ইলাস্টিক লিমিট ক্রস করে গেলেই এই ব্রঙ্কিওলস গুলো ফেটে যাবে, রাপচার করে যাবে, যার ফলে আমাদের বডির সাংঘাতিক ক্ষতি হবে, বডি সেটা হতে দিতে পারে না। তো তাই এরা স্ট্রেচ রিসেপ্টর এই ফিডব্যাকটা পাঠাবে নিউমোট্যাক্সিক সেন্টারকে। নিউমোট্যাক্সিক সেন্টার তখন কি করবে? সুইচেস অফ, ঠিক আছে, সুইচেস অফ ইনহেলেশন, ইনহেলেশনকে সুইচ অফ করে দেবে। ইনহেলেশনকে যেই সুইচ অফ করবে, তার ফলে অটোমেটিক্যালি বডি থেকে কি হবে? এক্সহেলেশন হবে, এক্সহেলেশন হবে, ঠিক আছে। নর্মালি তখন বডি থেকে অটোমেটিক্যালি কি হবে ভাই? এক্সহেলেশন হবে। এক্সহেলেশন হওয়ার ফলে কি হবে? ব্রঙ্কিওলস গুলো আবার আগের পজিশনে ফিরে আসবে। মানে কি হবে? মানে এরকম কোল্যাপস করে যাবে, আবার আগের পজিশনে ফিরে আসবে, ঠিক আছে। ব্রঙ্কিওলস গুলো, এই যে ব্রঙ্কিওলস গুলো আবার আগের পজিশনে ফিরে আসবে। যে আগের পজিশনে ফিরে এলো, তখন কি হলো? আবার ইনহেলেশনটা হওয়া সম্ভবপর হলো, আবার এয়ার ঢুকবে, অ্যান্ড এই সাইকেলটা রিপিট হবে। এর ফলে দেখো আমাদের বডিতে এয়ার সার্কুলেশন বা ভেন্টিলেশন মেনটেন হচ্ছে থ্রু দ্য হেডিং ব্রয়ার বা হেডিং ব্রিওয়ার, যাই বলো না কেন, থ্রু দ্য হেডিং ব্রিওয়ার রিফ্লেক্স। এই গেল মেকানিক্যাল কন্ট্রোল। তাহলে মেকানিক্যাল কন্ট্রোলটা কিন্তু নিউরাল কন্ট্রোলের সাথে হাতে হাত মিলিয়ে চলছে, আর এদের সাথে কাজ করছে হচ্ছে কেমিক্যাল কন্ট্রোল। এই গেল রেগুলেশন অফ পালমোনারি ভেন্টিলেশন। আজকের ক্লাস এই অবধি। আমরা নেক্সট ক্লাসে এক্সচেঞ্জ অফ গ্যাসেস অ্যান্ড ইটস মেকানিজমস নিয়ে আলোচনা করব, আর কিছু রেসপিরেটরি সিস্টেমের কিছু ডিজিজ নিয়ে আলোচনা করে আমরা এই চ্যাপ্টারটা এন্ড করে দেবো। আই হোপ তোমাদের সবার ভালো লেগেছে। থ্যাংক ইউ, স্টে টিউনড।